ওটা বিধানসভা, ওটা চিড়িয়াখানা নয়। যদি বিজেপির বিধায়করা মনে করে যে ওটা বিধানসভা না, ওটা চিড়িয়াখানা, আর ওই ওখানে গিয়ে আমি চিড়িয়াখানা ভেবে আমি জাম্বুবান বা শিম্পাঞ্জির মতো আচরণ করব, তাহলে যা হওয়ার তাই হয়েছে। আপনি যদি মনে করেন যে বিধানসভাটা চিড়িয়াখানা, তার ভেতরে গিয়ে আপনি শিম্পাঞ্জির মতো আচরণ করবেন, তাহলে মার্শালরা আপনাকে শিম্পাঞ্জির মতো ওই চ্যাংদোলা করে বাইরে বসিয়ে দেবে। আর সেটাই করেছে। মার্শালরা তো কারুর গায়ে হাত তোলেনি। আগের সেশনে মনে পড়ে বিজেপির বিধায়করা মাইক্রোফোন তুলে মার্শালদের মেরে কারুর হাত ভেঙে দিয়েছে, কারুর মাথা ফাটিয়ে দিয়েছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী গিয়ে তাদের সাথে দেখা করেছিল। মার্শালরা তো আজকে পেটায়নি। আজকে তো পরিষ্কার বিভিন্ন গণমাধ্যম, বড় বড় চ্যানেলের পর্দায় দেখা গেছে তারা চ্যাংদোলা করে বিজেপির বিধায়করা যারা অসভ্যতামি করছিল, বাঁদরামি করছিল, তুলে এনে বাইরে নামিয়ে দিয়েছে। আর তারপরে নামিয়ে দেওয়ার পর যা হয়, প্রতিবার নাটক শুরু হয়ে গেছে। বিজেপি পরিষ্কার বুঝে গেছে যে যেভাবে আমাদের মাতৃভাষার ওপরে এরা আক্রমণ করেছে, যেভাবে আমাদের মাতৃভাষাকে এরা বলেছে যে কোনো ভাষাই না, বাংলা বলে কোনো ভাষাই নেই, যেভাবে বাংলার গরিব মজদুর যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে আক্রমণ করেছে, তাদের পেটানো হয়েছে, তাদের হাজতবাস করানো হয়েছে। মূর্খর থেকেও ডাহা মূর্খরাও জানে যে বাংলার মানুষ আর বিজেপিকে ভোট দেবে না। তৃণমূলকে দিক, সিপিএমকে দিক, কংগ্রেসকে দিক, যাকেই দিক, বিজেপিকে আর দেবে না। এটা সবাই জানে। আর বিজেপিও এটা খুব ভালো করে জানে। সেই জন্যে ওই একটা কথা আছে না বাংলায়, প্রদীপ নিভে যাওয়ার আগে ফড়ফড় 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 করে। তাই প্রদীপটা নিভে যাওয়ার আগে এরা মিডিয়ার সামনে ফড়ফড় ফড়ফড় করছে, নাটক করছে, সিন ক্রিয়েট করছে, যাতে অন্তত এবিপি আনন্দ, TV9, News18, বড় বড় এইসব যে চ্যানেলগুলো আছে বা পোর্টালগুলো আছে তাতে ভেসে থাকা যায়, যাতে অন্তত রেলিভেন্সটুকু থাকে যে আমাদের একটা দল আছে যার নাম বিজেপি। কারণ ভোটে এদের যে কি অবস্থা হতে চলেছে এরা সব থেকে ভালো জানে। আজকে আমি তৃণমূল করি, আমি জানি বিজেপি 50 পেরোবে না। যারা যে বড় বড় বিশিষ্ট সাংবাদিকরা যারা সিপিএম বিট করে, মানে বামফ্রন্টের বিট করে, তারা আমাকে বলেছে বিজেপি 45ও পাবে না। তো যদি তৃণমূল জানে, যদি সিপিএম জানে, যদি কংগ্রেস জানে, বিজেপিও এটা খুব ভালো করে জানে, বিজেপির দিল্লির নেতারাও জানে। আজকের দিনের বিজেপির অক্সিজেন হচ্ছে সংবাদ মাধ্যম। আমি তাদের দোষ দিই না, তাদেরকে খবর করতে হবে, তাদের খবর দেখাতে হবে, তার ভিত্তিতেই তাদের টিআরপি, তার ভিত্তিতেই তারাও মাইনে পাবে, তাদের কর্মচারীরা, এই চ্যানেলের কর্মচারীরা মাইনা পাবে, সেটা সঞ্চালক থেকে, ক্যামেরাম্যান থেকে, পিসিআর রুমের লোকেরা থেকে, সবাই। এটা 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 নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের দিনের বাস্তব হচ্ছে বাংলার গণমাধ্যম, পোর্টাল, ন্যাশনাল চ্যানেল, এই মিডিয়ার জন্যই মিডিয়া হচ্ছে বিজেপির অক্সিজেন। মিডিয়া যদি কাল থেকে বিধানসভা যাওয়া বন্ধ করে দেয়, শুভেন্দু আর বাড়ির থেকে বেরোবে না। মিডিয়ারা যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে বিধানসভায় বাংলার মানুষ, বাঙালির প্রশ্নগুলো তোলা হোক, বাংলার মানুষকে নিয়ে কাজ হোক, ইতিবাচক বিতর্ক হোক, ইতিবাচক বক্তব্য হোক, তাহলে দেখবেন বিজেপি আর বিধানসভায় যাবে না, যাওয়া বন্ধ করে দেবে। এরা বেঁচে আছে শুধু মিডিয়ার অক্সিজেনের জন্য। এটাই বাস্তব। আজকে মিডিয়ায় দেখাচ্ছে ওই যে বঙ্কিমবাবু, বিজেপির বিধায়ক, তিনি এইভাবে শুয়ে আছেন করে, আমার বুকে দুটো স্টেন্ট, আমার বুকে দুটো স্টেন্ট। আপনার বুকে, বঙ্কিমবাবু, আপনি সিপিএমের বিধায়ক ছিলেন, তারপরে জার্সি বদলে এখন নিজের রাজনৈতিক কেরিয়ারকে বাঁচানোর জন্য বিজেপিতে ঢুকেছেন, দিয়ে আবার বিধায়ক হয়েছেন। কোনো ব্যাপার না, সেটা হয়, ঠিক আছে, আপনি করেছেন। কিন্তু আপনার বুকে যদি দুটো স্টেন্ট বসে থাকে, আমি ধরে নিচ্ছি সত্যি কথা, তাহলে তো ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে স্ট্রেস না নেওয়ার জন্য। তাহলে বঙ্কিমবাবু আমাকে একটা কথা দয়া করে বলুন তো, আপনার বুকে যদি দুটো স্টেন্ট বসে থাকে, আপনি কেন স্ট্রেস নিচ্ছেন? আপনি কেন নিজের বিপি হাই করছেন? কারণ আপনার যদি স্টেন্টের ব্যাটারি বসে যায়, তাহলে আপনিই তো শাটডাউন হয়ে যাবেন। সিপিএমে এতদিন রাজনীতি করার পর, সিপিএমের বিধায়ক থাকার পর বিজেপির বিধায়ক হয়ে কেন শুভেন্দুর মতো একটা রেজিস্টার্ড চোর, একটা প্রতিষ্ঠিত তোলাবাজ, বিজেপির মতো একটা ধাপ্পাবাজ, চিটিংবাজ দলের জন্য নিজের জীবনের ঝুঁকি নিচ্ছেন? চুপ করে বসুন না। মুখ্যমন্ত্রী বক্তব্য দিচ্ছে, মন দিয়ে শুনুন, কিছু শিখতেও তো পারবেন।
কেন বিজেপির কথায় শুভেন্দুর কথায় আয় 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 করে চেঁচাতে গিয়ে তারপর নিজে অসুস্থ হয়ে পড়ছেন, তারপর বলছেন বুকে স্টেন্ট বুকে স্টেন্ট বুকে স্টেন্ট। আরে বুকে স্টেন্ট থাকলে শান্ত হয়ে বসুন না, সুস্থ হয়ে বসুন। আর যদি জীবনের বাজি লাগাতেই হয়, জীবনের ঝুঁকি নিতে হয়, তাহলে মানুষের স্বার্থে নিন। শুভেন্দুর মতো একটা চিটিংবাজ, একটা তার কাটা পাগলের কথায় একটা বিজেপির মতো একটা ধাপ্পাবাজ দল যেটা 2026-এ ধুলিস্যাৎ হয়ে যাবে, তার জন্য জীবনের বাজি লাগাচ্ছেন কেন? চুপচাপ গিয়ে বিধানসভায় বসুন, নলে বাড়িতে রেস্ট নিন। অদ্ভুত। শঙ্কর ঘোষের শরীর খারাপ হয়ে গেছে। ওরে বাবা রে কি নাটক। দেখুন, শঙ্কর ঘোষের সাথে আমার বহুবার এবিপির পর্দায় আমি বিতর্কে অংশগ্রহণ করেছি। শঙ্কর ঘোষও সিপিএমের প্রোডাক্ট। তারপরে তার নেতার পিঠে ছুরি মেরে বিজেপি ঢুকেছে নিজের রাজনৈতিক কেরিয়ার বাঁচানোর জন্য, সেটা রাজনীতিতে হয়ই, ঠিক আছে। এবার শঙ্কর ঘোষের ব্যাপারটা হচ্ছে, শঙ্কর ঘোষ এখন বিজেপির উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র, মানে পরিচিত মুখ। তো শঙ্কর ঘোষেরও মনের সুপ্ত বাসনা সে বিজেপির বিরোধী দলনেতা হবে। তো উচ্চাকাঙ্ক্ষায় তো কোনো অসুবিধা নেই। আজকে শঙ্কর ঘোষ যদি বাংলার বিরোধী দলনেতা হতো, আমি মনে করি শুভেন্দুর থেকে বেটার মেটেরিয়াল, আমি মনে করি শুভেন্দুর থেকে বেটার বিরোধী দলনেতা হতে পারতো শঙ্কর ঘোষ। তো সেই জন্য শঙ্করের মধ্যে সেই অ্যাম্বিশনটা আছে। তো ও বেশি করে চেঁচাচ্ছে, বেশি করে লাপাচ্ছে, বেশি করে বক্তব্য দিচ্ছে। ও চিফ হুইপও, যাতে দিল্লির নেতাদের নজর কাটতে পারে, যাতে আগামী এই বিধানসভায় যখন শুভেন্দুর নেতৃত্বে বিজেপি 50-এর নিচে চলে আসবে, তখন যদি দিল্লি মনে করে শুভেন্দুকে বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেবে, তাহলে শঙ্করের চান্স হবে। তো ওর লাফালাফি, চিৎকার চেঁচামেচি, তাও আমি বুঝলাম যে ও শুভেন্দুকে সরিয়ে বিরোধী দলনেতা হতে চাইছে। ওকে, সেটা হতেই পারে, সকলের তো একটা পলিটিক্যাল অ্যাম্বিশন থাকতেই পারে। কিন্তু তারপরে বিধানসভার বাইরে ওই লবিতে, করিডোরে, যারা বিধানসভায় গেছেন তারা জানেন, ওই করিডোরে সোফায় শুয়ে পড়লো হাঁ করে। তারপরে কেউ জলে ছিটে দিচ্ছে মুখে, কেউ জল খাইয়ে দিচ্ছে, তারপরে প্রেশার মাপা হচ্ছে। এই নাটকগুলো করার দরকার কি? আপনাদের প্রশ্ন করতে চাই, আজকে যদি কোনো পরিস্থিতিতে আপনাদের জীবনে, আপনারা কেউ সরকারি চাকরি করেন, কেউ বেসরকারি চাকরি করেন, বা কেউ স্কুল কলেজে পড়েন, বা কেউ মানে নিজের ব্যবসা করেন, আপনাদের জীবনে কোনো পরিস্থিতিতে যদি আপনি হাইপার হয়ে ওঠেন, বা ধরুন আপনি উত্তেজিত হয়ে খুব চিৎকার চেঁচামেচি করলেন, তাতে ধরুন আপনার বিপি হাই হয়ে গেল, আপনার শরীর খারাপ হয়ে গেল, আপনি কি মিডিয়ার সামনে শুয়ে নিজের প্রেশার মাপবেন, না পাশের হাসপাতালে বা নার্সিংহোমে দৌড়বেন যে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে? আজকে যদি কারুর বিধানসভায় হাত ভেঙে যায়, হাত মুচকে যায়, বা মাথায় আঘাত লাগে, সে কি মিডিয়ার সামনে শুয়ে করবে, না সে পাশের হাসপাতালে দৌড়বে যে আমার শরীর খারাপ হয়ে গেছে, আমায় বাঁচতে হবে? তো যদি আপনার এতটাই শরীর খারাপ হয়ে যায়, আপনি এত অসুস্থ হয়ে পড়েন চিৎকার চেঁচামেচি করে, আপনার বিপি এত হাই হয়ে যায়, আপনার সুগার এত ফল করে যায় যে আপনার প্রেশার মাপতে হবে, মুখে জলের ছিটে দিতে হবে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ছেন, তাহলে বিধানসভার পাশে বেশি দূরে তো নয় পিজি গেলেন না কেন? মিডিয়া কি আপনাকে, রিপাবলিক বাংলা কি আপনাকে স্যালাইন গুঁজে দেবে? আমার শঙ্কর ঘোষকে এটা প্রশ্ন, রিপাবলিক বাংলা কি আপনাকে স্যালাইন গুঁজে দেবে? আর বিপি মাপা মানে তো শুধু মাপা হলো, তাতে বোঝা যাবে হাই হয়েছে না ফল করেছে। এবার ধরুন বিপি মেপে দেখা গেল ফল করে গেছে, আপনাকে তো হাসপাতালে যেতে হবে। মিডিয়ার সামনে শুয়ে করলে কি কিছু হবে? তো নিজের খেয়াল রাখুন শঙ্কর বাবু, একটু খেয়াল রাখুন। আর একটা অদ্ভুত নতুন একটা আইটেম মার্কেটে দেখছি, মানে নতুন না, পুরনো পচা মাল, পচা কলা, কিন্তু নতুন ওর একটা মানে কি, মানে একটা অদ্ভুত কর্মকাণ্ড দেখছি, সেটা হচ্ছে সজল ঘোষ। বিধানসভায় শুভেন্দুর হাঁটতে গিয়ে হোঁচট খেলো, শঙ্কর ঘোষের বিপি হাই হয়ে গেল, বঙ্কিমের স্টেন্টের ব্যাটারি ডাউন হয়ে গেল, সজল ঘোষ অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়াচ্ছে বিধানসভা। মানে কোরকম কার্টুন ঝোকার সব ঢুকেছে, সজল দৌড়চ্ছে বিধানসভার গেটে অ্যাম্বুলেন্স নিয়ে। আরে একজন বিধায়কের যদি বিধানসভায় শরীর খারাপ হয়, অ্যাজ পার প্রোটোকল দ্য গভর্নমেন্ট উইল টেক হিম টু দ্য নিয়ারেস্ট
গভর্নমেন্ট হসপিটাল, সেটা হচ্ছে আর বিধানসভার সবচেয়ে কাছে পিজি হাসপাতাল। যদি বিধানসভার ভেতরে কোনো বিধায়কের শারীরিক কোনো অসুস্থতা হয়, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, তাকে অবিলম্বে অ্যাম্বুলেন্সে করে পিজিতে নিয়ে যাওয়া হবে। সজল কেন অ্যাম্বুলেন্স নিয়ে ছুটছে আমি তো বুঝতে পারছি না। আর ও প্রতিবারই আপনি দেখবেন, টিভিতে আপনারা দেখেছেন, ও অ্যাম্বুলেন্স নিয়ে ছোটে বিধানসভার গেটে ওকে আটকায়, আর বিধানসভার গেটে 3টে মিডিয়াকে দাঁড় করিয়ে, আমি এসছি, আমার বিধায়ক অসুস্থ হয়ে পড়েছে, আমি হাতে স্যালাইনের বোতল আর আমার পেছনে আমার একটা চামচে হাতে মিষ্টি নিয়ে এসছে, যদি দরকার পড়ে স্যালাইন গুঁজে দেবো, আর যদি সুগার ফল করে তাহলে মিষ্টি মুখে গুঁজে দেবো। আর ওকে বিধানসভার ভেতরে ঢুকতেও দেয় না, ও 4টে বাইট নিয়ে বাড়ি চলে যায়। এ কি নাটক রে ভাই! আপনারা ভেবে দেখুন তো, এইটাই যদি তৃণমূলের কেউ করতো, আজকে ধরুন এই চিৎকার চেঁচামেচি স্লোগানিং এর মধ্যে ধরুন তৃণমূলের একটা বিধায়ক অসুস্থ হয়ে পড়লো, হতেই পারে অসুস্থ হয়ে পড়লো, আপনারা যদি টিভিতে দেখেন রিজু দত্ত একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছে, হাতে স্যালাইন নিয়ে দাঁড়িয়ে আছে, আর রিজু দত্তের পেছনে একটা ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর মিডিয়া জিজ্ঞেস করছে স্যালাইন কেন রিজু বাবু? না, উনি অসুস্থ হয়েছেন, ওনাকে স্যালাইন দেবো, আর যদি সুগার ফল করে থাকে তাহলে লাড্ডু খাওয়াবো। আপনারা কি বলবেন? এটা কি ধরনের সার্কাস পার্টি বিজেপি আমি জানতে চাই। আর সজল ঘোষকে বলবো, যদি আপনার বিধানসভায় যাওয়ার এত ইচ্ছে থাকে, তাহলে এই তো 26-এ বিধানসভা আসছে, দাঁড়ান আবার বরানগরে না দাঁড়াতে চাইলে আপনি 50 নম্বর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সেটা আপনার পরে হচ্ছে চৌরঙ্গী বিধানসভা, আমাদের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, দাঁড়ান নয়নাদির বিরুদ্ধে বিধানসভায় ঢুকতে গেলে তো বিধায়ক হয়ে যেতে হবে। খালি খালি অ্যাম্বুলেন্স আর স্যালাইন নিয়ে দৌড়লে তো ঢুকতে দেবে না রে পাগলা, ঢুকতে দেবে না পাগলা তোকে।